হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো সূর্যোদয়ের দেশ জাপান সম্পর্কে। আমাদের এই পর্বটি এটি হলো আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা এখন পর্যন্ত দেখেন নাই তারা দেখে নিতে পারেন। তো চলুন আজকে শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তছনছ হয়ে যাওয়া জাপান সম্পর্কে এমনই কিছু তথ্য শেয়ার করব যেটা আপনাকে অবাক করে দিতে যথেষ্ট। তবে নতুন দর্শকরা এমনই আরো মজার ভিডিও পরবর্তীতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিবেন। তাহলে পরের ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নতুন ভিডিও। চলুন ঘুরে আসি জাপান থেকে। জাপানের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হলো টোকিও, সেটা সবাই জানে। এর টোটাল ল্যান্ড এরিয়া 3,77,972 বর্গ কিলোমিটার এবং টোটাল জনসংখ্যা 12,66,72,000। এদের মধ্যে 98.5% জাপানিজ, 0.5% কোরিয়ান এবং 0.4% চাইনিজদের বসবাস। জাপানিরা সবচেয়ে পরিশ্রমী জাতি এবং সৌন্দর্য এবং প্রযুক্তি এদের পরিচয় বহন করে। নতুন কিছু করার দিক থেকে জাপান এগিয়ে থাকে সব সময়। এই দেশের লোকেরা কতটা পরিশ্রমী হতে পারে কথাটি এই ব্যাপার থেকে বোঝা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানকে পুরো তছনছ করে দেওয়ার পরেও শ্রেষ্ঠ দেশগুলোর কাতারে নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছে শুধুমাত্র কঠোর পরিশ্রমের দ্বারা। বন্ধুরা, জাপান পৃথিবীর সব থেকে ইউনিক কান্ট্রিগুলির মধ্যে একটি। যদি আপনি এটা বিশ্বাস করতে না পারেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে জাপান দেশ কত পরিমাণে উন্নত এবং হাইলি টেকনোলজির সাথে সমৃদ্ধ। জাপান দেশের কালচার অন্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা থাকে। জাপান দেশে কোনো ব্যক্তিকে নমস্কার, আদাব, সালাম করতে গেলে তারা নিজেদের মাথা কাত করে সম্মান জানায়। জাপান দেশের বাচ্চাদের ভালো এবং বিনম্র হওয়ার জন্য ওয়েট করার সময় যেন তাদেরকে ফ্রাস্ট্রেশন ভোগ করতে না হয় বা সেলফ ডিসিপ্লিন, কোঅপারেশন এবং রেসপেক্ট ছোটবেলা থেকেই শেখানো হয়। সে জায়গার বাচ্চাদের স্কুল খুবই পরিষ্কার রাখা হয় এবং সেই দায়িত্বটা ছাত্ররাই পালন করে। অর্থাৎ স্কুল পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা, কাজকর্মটি এই জায়গার কর্মীদের না দিয়ে এই জায়গার বাচ্চাদেরকেই স্কুল পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয় এবং তারাই পরিষ্কার করে রাখে। আর এগুলি তাদের ওইসব বাচ্চাদের ভালো জিনিসই শেখায়, তাদের শেখায় নিজের কাজটি নিজেই করতে শিখো, আর যেটি আগামী ভবিষ্যতের জন্য তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রভাব ফেলে। আর বন্ধুরা, আমাদের দেশের বাচ্চারা এই গুণগুলো শিখুক আর না শিখুক, যুবক এবং ইয়ুথদেরকে এই জ্ঞানগুলি দেওয়া খুবই দরকার। কারণ বন্ধুরা, এর রেজাল্ট খুবই অ্যামেজিং। আর এই সবগুলো আমরা তখনই দেখেছিলাম যখন 2014 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছিল। ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে বাকি দেশের লোকেরা তো চলে গিয়েছে, কিন্তু জাপানিজ লোকেরা স্টেডিয়ামটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ওই জায়গাতেই দাঁড়িয়েছিল আর ওই জায়গার ক্লিন করা কর্মচারীদের সাহায্য করতে লাগলো। তো বন্ধুরা, আপনার জাপান দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ক্লিননেসের আরো যদি কোনো প্রুফ প্রয়োজন হয় তাহলে আপনি এই জায়গার ড্রেনগুলোতে সুন্দর সুন্দর ডিজাইনের কালারফুল মাছগুলো দেখেই বুঝতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি এই ড্রেনের মাছগুলোকে কিনতে চান তাহলে এই জায়গায় 700 থেকে $1000 মধ্যে এই মাছগুলো পাবেন। এই মাছগুলো জাপান দেশের ড্রেনে পরিষ্কার জলে, অর্থাৎ পরিষ্কার জলে চলতে দেখতে পারবেন। বন্ধুরা, এই ড্রেনের ভিতরে এই মাছগুলোকে এই কারণেই রাখা হয়েছে যে এই মাছ এই ড্রেনের মধ্যে থাকা গন্ধ জিনিসগুলোকে খেয়ে ফেলবে এবং ড্রেনের পানিকে পরিষ্কার রাখবে আর জলটিকে ফিল্টার করে দিবে। আর জাপান নিজের দেশটিকে পরিষ্কার করে এই জায়গায় ট্যুরিস্টদেরও অ্যাট্রাকটিভ করে এবং এই জায়গার লোকেদের মাইন্ডসেট করার জন্য এবং আরো উন্নত করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মানসিকতাই তৈরি করে দেয়। যে জায়গার ইনফ্রাস্ট্রাকচার এবং পরিবেশ পরিষ্কার দেখবেন সেই জায়গায় সেই সকল মানুষের মাইন্ডসেট সেভাবেই বিল্ড আপ হয়। অর্থাৎ যেই জায়গা যত পরিমাণে ডেভেলপ সেই জায়গার লোকেরাও মানসিকভাবেই তারা অনেক বেশি উন্নত। এই জিনিসটা আমরা জাপান দেশকে দেখলেই শিখতে পারবো। জাপানিজ লোকেরা নিজেকে এবং নিজের দেশকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর সকল অর্ডার এবং অনুশাসন ব্যবস্থাগুলি খুব ভালোভাবে মানে। যেমন একবার একটি সার্ভেতে বলা
হয়েছিল যে আপনি যে কান্ট্রির লোক সেই কান্ট্রির সাইনের নিচে আপনাকে ডট স্পেস করতে হবে, আর বলা হয়েছিল যে ওই দেশের সাইনের নিচে ডট পেস্ট করতে হবে। কিন্তু সব থেকে আলাদা ব্যাপার হচ্ছিল যে যখন জাপান দেশের লোকেরা ডট পেস্ট করেছিল তখন সবাই একটি নির্দিষ্ট লাইনে সিস্টেমেটিক ভাবে সেই ডটগুলো পেস্ট করে, যেটা আপনারা স্ক্রিনে খুব ভালোভাবে দেখেই বুঝতে পারবেন। আর বাকি দেশের ডটগুলি আগে পিছনে সামনে নিচে এলোমেলো ভাবে যে যেখানেই পেরেছে সেখানেই ডটগুলো পেস্ট করেছে, কিন্তু জাপান দেশের লোকেরা সিস্টেমেটিক ভাবেই সেই ডটগুলোকে পেস্ট করেছিল। ভিউয়ার্স, জাপান দেশের লোকদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, সেটা অন্য দেশ হোক বা অন্য কালচার হোক, আমাদের তাদের কাছ থেকে অনেক কিছু শেখা উচিত। আমাদের সেগুলো শেখা থেকে কোনো সময়ের জন্য লজ্জিত বোধ হওয়া উচিত না। জাপান দেশটিতে অনুশাসিত দেশ মানার পিছনে এই কারণটি হচ্ছে যে কিভাবে তারা ট্রেন আসার জন্য প্ল্যাটফর্মে এবং ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কোনো ধরনের ধাক্কি বা ঠেলাঠেলি সেই জায়গায় হয় না। শুধু তাই নয়, তাদের স্কেলেটর ব্যবহার করার সিস্টেমও খুবই অদ্ভুত। ট্রেনের জন্য যে লাইন দেওয়া হয় ওই জায়গাতে প্রত্যেকটি লোক ট্রেনের জন্য ওয়েট করে, আর যখন তারা সিঁড়ি দিয়ে নামার সময় এসকেলেটর হয়ে যায় তখন তারা রাইট সাইড দিয়েই যায়। আর তার কারণ লেফট সাইড সেই সকল লোকেদের জন্য যারা খুব ব্যস্ততা থাকে। এবার আসুন ভিউয়ার্স, আমরা জাপান দেশের হোটেলের ব্যবস্থা সম্পর্কে জানি। যদি আপনি ঘুমিয়ে পড়ছেন এবং আপনার বন্ধু সেই রুমে ভেতরেই বই পড়তে চায়, তাহলে এরও সলিউশন রয়েছে। সেটি হচ্ছে হাফ লেড ল্যাম্প। এই ল্যাম্পে বেশি একটা আলো থাকে না, এর একদিকে অন্ধকার থাকে এবং আরেক দিকে আপনি বই পড়তে পারবেন। জাপানিজ লোকেরা নিজেদের আর্ট, ক্রাফট এবং ডিজাইন নিয়ে সব সময় সিরিয়াস থাকে। জাপান দেশে যদি আপনি ম্যান হোলস গুলো দেখেন তাহলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। এগুলি খুবই ভালোভাবে ডিজাইন করা হয়, আর প্রত্যেকটি ম্যান হোল সেই জায়গায় ইউনিক ডিজাইনে তৈরি করা থাকে এবং প্রত্যেকটি ওই জায়গার কালচারকে প্রদর্শন করে। অর্থাৎ বন্ধুরা, জাপানিজ লোকেরা এত ছোট ছোট জিনিসের উপর নজর রাখে যেটা সত্যি অবাক করে দেওয়ার মতো। যদি আপনি ফ্লাইটে সফর করে ল্যান্ড করতে চান আর এয়ারপোর্টে যখন আপনি নেমে আসেন তখন আপনাকে খুব সম্মানের সাথে স্বাগত জানানো হয়। আর এ সকল ক্ষেত্রে নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টোকিও, অর্থাৎ টোকিওর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার সঙ্গে আপনি সেই জায়গায় জাপানিজ কালচারকে দেখতে পারবেন। জাপানিজ লোকেরা ভালোভাবেই জানে কোনো ব্যক্তি ট্রাভেল করে আসলে সেই ব্যক্তি অনেক টায়ার্ড হয়ে যায়, সে কারণে সেই ব্যক্তির মনোযোগ তারা খুব ভালোভাবেই রাখে এবং তার কাজগুলিও খুব ভালোভাবেই দেখে। অ্যাডভার্টাইজিং বন্ধুরা, অ্যাডভার্টাইজিং এমন একটি ব্যাপার যা অনেক জায়গাতেই ভুল পরিণত হয়। আমার বলার অর্থ হচ্ছে এই যে আপনি যে জিনিসের জন্য পে করবেন আপনি আসলে সেই জিনিসটি পান না। কিন্তু বন্ধুরা, জাপান দেশে এমনটি হয় না। জাপান দেশে যে জিনিসটিকে অ্যাডভার্টাইজ করে দেখানো হয় সেই জিনিসটি আপনাকে রিয়ালিটিতে বাস্তবেই সেটাই দেওয়া হয়। এটি এক্সপেকটেশন এবং রিয়ালিটির খুব ভালো একটি উদাহরণ। আর এই জিনিসটি সম্পূর্ণ বিশ্বের মধ্যে সব জায়গাতেই হওয়া উচিত। যেমন আমি বলছি যে আমরা কোনো রেস্টুরেন্টের জন্য যদি কোনো খাবার মেনু দেখে থাকি, খাবার মেনু দেখার পর সেই খাবারটিকে অর্ডার করি এবং অর্ডার করার পর আমরা আসলে যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা কিন্তু আমরা পাই না, সেটা ভিন্ন হয়ে যায় বা দেখতে চেঞ্জ হয়ে যায়। কিন্তু জাপানে সেটা কখনোই হয় না। ভিউয়ার্স, চুইংগামকে চুইং করতে সকলেই পছন্দ করে থাকে, কিন্তু চুইংগামটি চাবানোর পরে সেটিকে ডিসপোজ করা খুবই কঠিন একটি কাজ হয়ে যায়। সেজন্য জাপানে একটি গাম প্লান্ট ব্যবহার করা হয়, আর চুইংগামের সঙ্গে এমন একটি পেপার দেওয়া হয় যেটি আপনি খাবার পরে সেটিকে আপনি তার মধ্যে রেখে পেপারটিকে মুড়িয়ে খুব সহজে আপনি ডিসপোজাল করে দিতে পারবেন। আমব্রেলার ব্যবহার সব দেশেই খুব ভালোভাবেই ব্যবহার করা হয়, কিন্তু জাপান দেশে আমব্রেলাকে একটু অন্যভাবেই খেয়াল রাখা হয়। যেমন জাপানে আমব্রেলা লকারও তৈরি করে পাবলিকের খেয়াল রাখা হয়, আর যার কারণে কোনো ব্যক্তি এমার্জেন্সির সময় কোনো ব্যক্তি তার আমব্রেলাটি ব্যবহার করতে পারে। আর জাপান দেশে যদি কোনো ব্যক্তি আমব্রেলা ব্যবহার করতে চায় তাহলে এই জায়গা থেকে আমব্রেলা নিয়ে সে অনেস্টির সাথেই ব্যবহার করতে পারে এবং ব্যবহারের শেষে সে সেই জায়গায় রেখে দিতে পারে। আর এইসব দেখে আমরা বলতে পারি যে জাপানিজ লোকেরা আমব্রেলাটিকেও খুব সিরিয়াসলি নিয়েছে। টয়লেটের ব্যাপারে জাপানিজ লোকেরা একটু বেশি সিরিয়াস থাকে। জাপান দেশে এরকম হোয়াইট নয়েজ রিডিউসার ব্যবহার করা হয়, যার থেকে টয়লেটের ভেতরের যেসব সাউন্ড থাকে সেই সকল সাউন্ড গুলো বাইরে বের হয় না, আর যার কারণে টয়লেট থেকে কোনো সাউন্ডই বাইরে বের হয় না। আর জাপান দেশের বুলেট ট্রেনের সম্পর্কে তো বলার অপেক্ষা রাখে না। এই ট্রেনটি এতটাই হাই স্পিডে থাকে যে আপনি জেনে অবাক হয়ে যাবেন যে এই ট্রেনগুলি
এতটাই ডেভেলপ এবং হাই টেকনোলজি দিয়ে সমৃদ্ধ, আপনি যদি এই ট্রেনের উপরে একটি কয়েন বা কোনো পেন লম্বা করে দাঁড় করিয়ে রাখেন, সেই কয়েনটি মোটেও নিচে পড়বে না। এই কারণেই বলা হয় যে যদি কোনো দেশ থাকে যে দেশ বুলেটের মতো দ্রুত গতিতে যদি কোনো ট্রেন চালাতে পারে, সেটি হচ্ছে জাপান দেশ। জাপান দেশটি নিজের ট্রেনের এতটাই খেয়াল রাখে যেটি আপনি এই ব্যাপার থেকে আইডিয়া করতে পারবেন। এই জায়গার বুলেট ট্রেনের সিট হুইল রোটেট করা যায়, অর্থাৎ আপনি যেই ট্রেনের চেয়ারে বসে থাকবেন আপনি চারদিকেই 360 আপনি অ্যাঙ্গেলে মুভ করে নড়তে পারবেন। এটাই প্রমাণ করে যে জাপান যে কোনো জিনিস তৈরি করার পিছনে সেটাতে অনেকভাবে সে মাথা খাটায় এবং ভাবনা চিন্তা করেই সেগুলো আবিষ্কার করে। যখন ট্রেনের বিষয়ে কথা হচ্ছে তখন দেখুন এই ছবিটি, যখন ট্রেনের এক ফাঁকে মহিলা আটকে পড়ে তখন তাকে বাঁচানোর জন্য তারা সকলে একত্রিত হয়ে দেখুন কিভাবে চেষ্টা করছে। সাধারণ দেশে অ্যাক্সিডেন্ট একটি কমন ব্যাপার হয়েছে, যেমন আমাদের দেশে, এবং এর থেকে অনেক লোকেরা ফ্রাস্ট্রেটেড হয়ে লড়াই শুরু করে। আর অ্যাক্সিডেন্ট তো বন্ধুরা ভুল করেই হয়, সেটাতে লড়াই করার তো কোনো কারণ নেই। এই কারণে জাপান দেশের লোকেরা রোডের উপরে লড়াই মোটেই করে না। আর যদি কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয় তাহলে সামনের ব্যক্তির বাইক বা কার যদি অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা কিছু ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি সেই ক্ষতিপূরণ হিসেবে নিজে থেকেই পয়সা পে করে দেয়। জাপান দেশে ভালো কথা শুধু এ পর্যন্তই সীমিত নয়, একবার একজন টুরিস্ট ভুল করে নিজের শপিং ব্যাগ ওসাকার স্ট্রিটে ছেড়ে দিয়েছিল, আর পরের দিন যখন সে পুনরায় সেই জায়গাতে আসলো সে দেখলো যে সেই জায়গাতেই তার শপিং ব্যাগটি পড়ে রয়েছে, আর তিনি তার শপিং ব্যাগটি ওই জায়গাটিতে দেখে অবাক হয়ে গেছিল। একটা সময় ছিল যখন এরকম মানবতা বা অনেস্টি সম্পূর্ণ বিশ্বের বুকে দেখা যেত না, কিন্তু এমনটি বর্তমান সময়ে খুবই কম দেখা যায়। আর হয়তো জাপান দেশটিকে ছাড়া আর অন্য দেশে আপনি এমনটি দেখতে পাবেন না। জাপান দেশ শুধুমাত্র নিজের দেশের লোকেদের খেয়াল রাখে না, এই দেশের লোকেরা নিজেদের নেচার বা প্রকৃতিরও খুব খেয়াল রাখে। যেমন ওই জায়গাতে এমন ধরনের টয়লেট ব্যবহার করা হয় যার উপরে সেন্ট লাগানো হয়, আর যে জায়গায় আপনি জল দিয়ে হাত ধুলে সেই জলটি আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন, আর যার কারণে অনেক জল নষ্ট হওয়া থেকে আপনি বেঁচে যাবেন। জাপান দেশটিতে যদি কোনো জায়গায় কোনো বাচ্চার জন্মগ্রহণ করে তাহলে সেই বাচ্চা এবং সেই বাচ্চার মার সম্পূর্ণ খেয়াল জাপানিজ হসপিটাল সিস্টেম তাদের খেয়াল রাখে। তাদের ওঠা বসা খাওয়া দাওয়া সম্পূর্ণ সব কাজগুলি তারা মনোযোগ দিয়ে খেয়াল রাখে, আর বাড়ি থেকে সেই মহিলার জন্য খাবার আনার কোনো প্রয়োজন নেই। আর এরকম ধরনের ফ্যাসিলিটি বিশ্বের অন্যান্য দেশে অ্যাভেলেবেল না। প্রত্যেক দেশের লোকেরা টয়লেটটি খুবই অ্যাট্রাকটিভ করতে চায়, কিন্তু জাপান দেশের ব্যাপার একটু আলাদা। কিছু লোকেরা টয়লেটে গেম সিস্টেমও অ্যাটাচড রাখে, যেটি নিজের ভেতরে খুবই অ্যামেজিং। আর টয়লেট করার সময় আপনি মোটেই বোর হবেন না, আর গেম খেলতে থাকতেই পারবেন। ভিউয়ার্স, আপনি যদি ছোট বাচ্চাকে নিয়ে মলের মধ্যে ঢুকেছেন আর হঠাৎ করে যদি আপনার টয়লেটের চাপ দেয়, তখন আপনি নিজের বাচ্চাকে কোথায় রাখবেন? জাপান দেশে এর সমস্যার সমাধানও রয়েছে। এটি একটি বেবি সিট যেটি ওয়ালের সঙ্গে অ্যাটাচ থাকে, আর এ কারণে মা বাবাও খুব শান্তিতে বাথরুমে গিয়ে টয়লেট করতে পারে, আর তাদের বাচ্চার চিন্তা মোটেও করতে হয় না। তাদের বাচ্চা ওই ওয়াল সিটে খুবই সুরক্ষিত ভাবে থাকে। আমি বন্ধুরা এই ব্যাপারটি মোটেও বুঝতে পারি না যে এরকম ধরনের উন্নত চিন্তা ভাবনা অন্যান্য দেশেরা কেন করে না, এরকম ক্ষেত্রে আমাদের দেশে কেন ইমপ্লিমেন্ট করা হয় না। সমাধানের জন্য কেন আমরা জাপানকে কপি করি না? জাপান দেশের কোল্ড ড্রিঙ্কস এর উপরে ব্রেল লিপিতে কিছু লেখা থাকে, যার মানে হচ্ছে যারা অন্ধ ব্যক্তি তারা যেন এই ব্রেল লিপি খুব সহজেই পড়তে পারে। কিন্তু বন্ধুরা, একটু চিন্তার বিষয় হলো জাপান দেশের সিটিজেন বা অন্ধ লোকদের উপরও অনেক চিন্তা করা হয় তাদেরকে নিয়ে, এবং তাদের খেয়ালও রাখা হয়। আন্দোলন বা প্রোটেস্ট সব দেশের লোকেরাই করে, তেমনি জাপানিরাও করে। কিন্তু বন্ধুরা, এসব কিছুতে ক্ষতিগ্রস্ত এবং দোষ সিটিজেনদেরই হয়। কিন্তু বন্ধুরা, এই দেশে জাপান দেশে যখন বাস ড্রাইভাররা কোনো বিষয় নিয়ে আন্দোলন করে তখন তারা প্যাসেঞ্জারদের টাইম মতো রিসিভও করে এবং নির্ধারিত স্থানে পৌঁছেও দেয়। সম্পূর্ণ বিষয়টা কিন্তু ফ্রি অফ কস্ট হয়। তারা নিজেদের আন্দোলনকে কিন্তু তারপরও তারা চালিয়ে যায়। অর্থাৎ বন্ধুরা, জাপান দেশের বাস ড্রাইভাররা আন্দোলন করে ঠিকই, কিন্তু তারা কখনো যাত্রীকে কোনোভাবে কোনো রকম ভোগান্তির মধ্যে রাখেন না। জাপানের মাউন্ট ফুজি জাপানের সব থেকে উঁচু পাহাড়। প্রতি বছর প্রায় 1 মিলিয়ন লোকেরা এই পর্বতটিকে আরোহণ করেন। আমাদের দেশ ছাড়াও প্রায় প্রতিটি দেশেই তরমুজের আকার গোল হয়ে থাকে, কিন্তু জাপানে স্কোয়ার এবং হার্ট শেপের তরমুজ পাওয়া যায়।
যেগুলো খুব চড়া দামে বিক্রি হয়। জাপানিজরা এতই পরিশ্রমী যে সেখানে প্রতি বছর গড়ে 10,000 লোক মারা যায় শুধুমাত্র অতিরিক্ত কাজের চাপে। জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন থাকে না, এমনকি দেশটির কোথাও অন্য কোনো দেশের মতো বজ্রের ভাগার পর্যন্ত নেই, কারণ তারা সব রকম বর্জ্য রিসাইকেল করে ফেলে। যেগুলো রিসাইকেল করা সম্ভব না সেগুলো সুশৃঙ্খল পদ্ধতিতে ধ্বংস করে দেওয়া হয়। জাপানের রাস্তাতে সিগারেটের ছাই পর্যন্ত ফেলা নিষেধ। জাপানের রাজধানী টোকিও পৃথিবীর সব থেকে নিরাপদ একটি শহর। 6 বছরের একটি শিশু এই শহরে কোনো বিপদের আশঙ্কা ছাড়াই ঘুরে বেড়াতে পারে। জাপানের ছেলে মেয়েরা 18 বছর হওয়ার আগেই 18 বছরে স্বাধীনতা পেয়ে যায়। এখানে ইম্যাচিউর প্রেগন্যান্সির হার অনেক বেশি। অনেক দিনের যারাই পরিবার থেকে আলাদা হয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের সাথে থাকতে শুরু করে। জাপান পাহাড় দিয়ে ঘেরা একটি দেশ, সেখানে 100টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এই দেশে এমন একটি রাস্তা বানানো হয়েছে যেটি বিল্ডিং এর ভেতর দিয়ে চলে গেছে। সেটির নাম হলো গেট টাওয়ার বিল্ডিং। পৃথিবীতে যত প্রকার অ্যানিমেশন মুভি বা শো বানানো হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগই জাপানেই বানিয়ে থাকে। মাছ খাওয়ার দিক থেকে জাপানিরা এগিয়ে আছে। প্রতি বছর প্রায় 2 কোটি টন মাছ তারা খেয়ে থাকে। জাপানে সুইসাইডের মাত্রা অনেক বেশি। এটি এমন একটি দেশ যেখানে ট্রেডিশনালি সুইসাইড ফরেস্ট পাওয়া যায়। এরা নিয়মের মধ্যে নিজেদের এমন ভাবে অভ্যস্ত করে ফেলেছে, অনেকেই এদেরকে রোবট জাতীয় বলে। বয়স বাড়ার সাথে সাথে একাকিত্বের মাত্রা অনেক বেড়ে যায়। এদের গড় আয়ু অনেক বেশি, 100 বছরেরও বেশি তারা বাঁচতে পারেন। এই দেশে 55%-এর বেশি লোকেরা এতিমখানা থেকে 18 বছরের ছেলেদের অ্যাডপ্ট করে থাকে, কারণ সে যেন পরবর্তীতে তাদের বিজনেসের হাল ধরতে পারে। জাপানের একটি মাছ ফুকু ফিশ অনেক বিষাক্ত হয়। এটি সঠিকভাবে কেটে রান্না করার জন্য শেফকে 3 বছরের ট্রেনিং নিতে হয়। 1949 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জাপান 19টি নোবেল প্রাইজ পেয়েছে। এই দেশের 1 জানুয়ারিতে নতুন বছরকে স্বাগত করানো হয় মন্দিরে 108টি ঘন্টা বাজিয়ে। এই দেশে শিশুদের 10 বছরের আগে স্কুলে কোনো পরীক্ষা দিতে হয় না। এই দেশে এমন কয়েকটি রাস্তা রয়েছে যেগুলোর কোনো নাম নেই। সুমো রেসলিং জাপানের সবচেয়ে প্রিয় খেলা, কিন্তু ফুটবলের প্রতি দিন দিন জাপানের লোকেদের আগ্রহ অনেকটাই বেড়ে চলেছে। কারো যদি আরাম করার জন্য শুধুমাত্র একটি বেড প্রয়োজন, তাহলে জাপানে মিলে যাবে ক্যাপসুল হোটেল। এটি ওসাকা শহরে দেখা যায়। এই দেশের সামাজিক বন্ধনগুলো খুবই দৃঢ় হয়। জাপানে প্রতিটি মোবাইলে একটি ইমার্জেন্সি অ্যালার্ম স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকে। যে কোনো দুর্যোগে অ্যালার্মগুলো বেজে ওঠে সবার মোবাইলে। জাপানিদের আত্মসম্মানবোধ খুবই বেশি। সম্মানের খাতিরেই জীবন বিলিয়ে দেওয়ার অনেক নজির রয়েছে। জাপানের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী অল্প কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কথা দিয়ে কথা রক্ষা করার ব্যাপারটি তারা খুবই টাইট এবং খুবই কঠোর। তারা ছোট বড় সবাই সাইকেল চালায়। সাইকেল চালাতে খুব বেশি পছন্দ করে। বাচ্চা হাঁটতে পারলেই তাকে একটি সাইকেল কিনে দেওয়া হয়। এছাড়া গাড়ির দেশ জাপানে প্রায় সবারই গাড়ি আছে এবং যার যার গাড়ি সে ব্যক্তিগতভাবেই চালায়। ড্রাইভারের সিস্টেম তাদের এখানে চালু নেই। চেরি ব্লসম নামে ফুলটি এদেশের জাতীয় ফুল। জাপানিরা খাবার সময় এত বেশি চপস্টিক ব্যবহার করে থাকে যার সংখ্যা প্রায় 40 বিলিয়ন। সো বন্ধুরা, যদি সুযোগ হয় কখনো অবশ্যই জাপান ঘুরে আসবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিতে কার্পণ্য বোধ করবেন না।